আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, প্রথমে দেখে ভিডিও গেমের কোনো দৃশ্য আপনার মনে হতে পারে, তবে বাস্তবিক অর্থে এটি একটি যুদ্ধক্ষেত্রের দৃশ্য। রাশিয়ার যে নতুন আধুনিক এফপিভি ড্রোন রয়েছে, সেটি কিভাবে শত শত কিলোমিটার দূর থেকেই রিমোট কন্ট্রোল করে একবারে ইউক্রেনের যে সুমো সিটির যে পাওয়ার প্ল্যান্টের ট্রান্সমিটার হাব রয়েছে তার ভেতরে প্রবেশ করছে, তার দৃশ্য এটি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ড্রোন হামলা থেকে বাঁচার জন্য এই ট্রান্সপোর্ট সিটিটিকে উপর দিয়ে একেবারে লোহার জালি দিয়ে আটকানো হয়েছে। তবে ড্রোনগুলো দূর থেকে এতটাই সুনির্দিষ্ট কন্ট্রোল করা সম্ভব যে এই জালির একেবারে নিচে দিয়ে প্রবেশ করছে ড্রোনগুলো, এবং প্রবেশ করেই কিন্তু সাথে সাথে কোথাও হিট করছে না। সুনির্দিষ্টভাবে আশেপাশের যেই সকল পরিস্থিতি রয়েছে এবং টার্গেটের ভ্যালু রয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছে। টার্গেটের ভ্যালু পরীক্ষা নিরীক্ষা করার পর যখন হাই ভ্যালু টার্গেট, বিশেষ করে ট্রান্সমিটার, যেটা বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ সরবরাহের মেন যে কন্ট্রোলার, তাকে সুনির্দিষ্ট করে তারপর সেটি গিয়ে হিট করছে। দেখুন, যুদ্ধক্ষেত্রে এটি একটি সুনির্দিষ্ট বড় ধরনের যুদ্ধ কৌশলের একটি অনন্য উদাহরণ। কারণ মিসাইল কখনো এই ধরনের কোনো কর্মসূচি বা এই ধরনের মিশন বাস্তবায়ন করতে পারবে না। মিসাইলকে আপনি কন্ট্রোল অ্যান্ড কমান্ড দেবেন, জিপিআরএস গাইডেন্স সিস্টেম পাবে এবং সেটি সেখানে গিয়ে নিখুঁতভাবে হিট করার চেষ্টা করবে। তবে বর্তমান আধুনিক যে এফপিভি ড্রোনগুলো রয়েছে বা ফার্স্ট পার্সন ড্রোনগুলো রয়েছে, দূর থেকে সেগুলো কন্ট্রোল করে অনেকটা বলতে পারেন নিজের কন্ট্রোলে এই অ্যামিউনিশনকে তার নির্দিষ্ট জায়গায় বারবার দিক পরিবর্তন করা যায়। সেটা কিন্তু যুদ্ধক্ষেত্রের পুরোপুরি সমীকরণ পাল্টে দিয়েছে। শুধু রাশিয়ার এই ধরনের শক্তিশালী যেই ড্রোন অ্যাটাকের বিষয় নয়, এখানে ইউক্রেনের বিষয়গুলোও দেখতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, মাত্র একদিন পূর্বেই এবং এর পূর্বেও ধারাবাহিকভাবে কয়েকদিন যেইভাবে ইউক্রেনের এফপিভি ড্রোনগুলো এবং তাদের যে লোটারি এমিনেশনগুলো রয়েছে ড্রোনগুলো, রাশিয়ার অভ্যন্তরে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মস্কোর অভ্যন্তরে প্রবেশ করে যেইভাবে হামলা চালিয়েছে, যার একটি দৃশ্য আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটিও নজিরবিহীন ঘটনা এবং যুদ্ধক্ষেত্রে পুরো পৃথিবীকে পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে যে সামনের যুদ্ধক্ষেত্র বা সামনের যে কোনো ধরনের যে সামরিক রণক্ষেত্র রয়েছে, ড্রোনের রাজত্বই থাকবে। যেই দেশ শক্তিশালী ড্রোন তৈরি করতে পারবে, শক্তিশালী ড্রোন প্রযুক্তি থাকবে, সেই দেশই যুদ্ধক্ষেত্রের ফলাফল পাল্টে দিতে পারবে। খুব একটা আগের কথা নয়, মাত্র কয়েকদিন আগের কথা। এই বিষয়ে নিশ্চয়ই আপনারা জানেন, আপনাদের ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছিলাম। রাশিয়ার মস্কোতে যে সেমিকন্ডাক্টর কারখানা রয়েছে, সেখানে যুক্তরাজ্য এবং ফ্রান্সের তৈরি যে স্টোম শ্যাডো রয়েছে সেই মিসাইল ব্যবহারের অভিযোগ উঠেছিল। মিস্টার পুতিন তার বক্তব্যে পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে এই হামলায় ন্যাটো যুক্ত হয়ে গেছে। এরপর রাশিয়া তাদের বিখ্যাত যে TU-160 যে বোমারু বিমান রয়েছে, পারমাণবিক কৌশলগত বোমারু বিমান, সেটি একটা দীর্ঘ সময় ধরে বাল্টিক সাগরের আশেপাশে যে ন্যাটো সীমানা রয়েছে তার কাছাকাছি আন্তর্জাতিক সীমানায় 16 ঘন্টা ধরে উড্ডয়ন করেন। তারপর কিন্তু সেই বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। দেখুন, ন্যাটো দেশগুলোর সঙ্গে যখন রাশিয়ার এই উত্তেজনা চলমান, ঠিক এমত অবস্থায় ফ্রান্সের পক্ষ থেকে, ন্যাটোর একটি শক্তিশালী অংশীদার, ফ্রান্সের পক্ষ থেকে রাশিয়ার যে শ্যাডো শিপ রয়েছে সেখানে হামলা করে শিপটিকে ধরে নিয়ে যাওয়ার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ইস্যুটিকে কেন্দ্র করে ফ্রান্সের পক্ষ থেকে 8 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা অত্যন্ত আলোচিত সেই ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন। একেবারে ভূমধ্য সাগরে সিসিলি যে দ্বীপপুঞ্জ রয়েছে তার কাছে এই ঘটনা ঘটছে এমনটা বলা হচ্ছে। ফ্রান্সের যে স্পেশাল মিশনের কমান্ডাররা রয়েছেন, তারা হেলিকপ্টারের মাধ্যমে জাহাজটিতে অবতরণ করেন, তারপর জাহাজটিকে নিয়ে আসেন তাদের কবজায়। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা প্রবাহকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দ্য মস্কো টাইমস থেকে শুরু করে রয়টার্স এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা স্বীকার করেছেন এবং নিশ্চিত রিপোর্ট প্রকাশ করেছেন। রাশিয়ান শ্যাডো ফ্লিটের অংশ হিসাবে এই জাহাজটি বিপুল পরিমাণে রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করছিল এমনটা অভিযোগ রয়েছে, যার জন্য কিন্তু ফ্রান্সের পক্ষ থেকে এটাকে ইন্টারসেপ্ট করে তাদের কবজায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে বলে রাখা ভালো, রাশিয়ান এই ধরনের জাহাজ আটকের বিষয়টি এটি নতুন নয়। এটি পঞ্চম জাহাজের বিরুদ্ধে রাশিয়ার
রাশিয়ার এই ধরনের ঘটনা ঘটল, আন্তর্জাতিক রিপোর্ট এমনটাই বলছে। ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধকালীন অর্থনীতি বা তার যে অর্থনৈতিক শক্তি রয়েছে সেটাকে খর্ব করার জন্যই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা বাস্তবায়নের প্রক্রিয়া হলো এটি। রাশিয়া যাতে কোনোভাবেই অতিরিক্ত তেল রপ্তানি করে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে এবং ক্যাপের অধীনে যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাইরে কোনো তেল বিক্রি করতে না পারে, তার জন্যই এই কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং তা বাস্তবায়ন করছে, যেটি সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ এবং সরাসরি ন্যাটোর সঙ্গে রাশিয়ার বড় ধরনের যে সাংঘর্ষিক পরিস্থিতি তার একটা সংকট তৈরি করছে। দেখুন, রাশিয়া বরাবরই এই বিষয়টা অভিযোগ করে আসছিল যে ন্যাটো দেশগুলো এখন সরাসরি ইউক্রেনের দেশের যে যুদ্ধ রয়েছে সেখানে যুক্ত হয়ে গেছে এবং তারাও কিছু কিছু ক্ষেত্রে পর্দার আড়ালে সরাসরি হামলা করছে। দেখুন, রাশিয়ার এই শ্যাডো ফ্লিটের জাহাজটি নতুন করে আটক করা, ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপে ন্যাটোর সঙ্গে রাশিয়ার যে উত্তেজনা সেটি আরেকটি দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে। দেখুন, ন্যাটোর দেশগুলো যখন রাশিয়ার যে অর্থনৈতিক ইনকাম রয়েছে তেল রপ্তানি তার উপর শক্তিশালীভাবে পদক্ষেপ নিচ্ছে, ঠিক এমতো অবস্থায় ইউক্রেন আগামী 40 দিনের জন্য প্রভাব বিস্তারের একটি মিশন লঞ্চ করেছে। যে 40 দিন তাদের পরিকল্পনা হলো রাশিয়ার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, বিভিন্ন ধরনের তেল উৎপাদনের কারখানা, অন্যান্য লজিস্টিক উৎপাদনের কারখানা, সেখানে ড্রোন হামলা করা। আগামী 40 দিন লাগাতার ইউক্রেন এমনটা করবে এমনটা দাবি করছে ইউক্রেন, যাতে রাশিয়াকে সরাসরি সমঝোতার পথে আনা যায়। আর এর অংশ হিসাবেই গতকাল রাতে ইউক্রেন রাশিয়ার 12টি অঞ্চল জুড়ে রেকর্ড পরিমাণে ড্রোন হামলা করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে গতকাল ওভারনাইট এই হামলায় তারা 660টি ইউক্রেনের ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে বা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এখন 660টি যদি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করে তাহলে হামলা করা হয়েছে কতগুলো দিয়ে আর কতগুলো হিট করেছে সেই বিষয়ে পরিষ্কারভাবে কিন্তু অনুমান করা যায়। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মস্কোর মেয়র সের্গেই সেবিনিয়া জানিয়েছেন রাজধানীর দিকে ধেয়ে আসা অন্তত 47টি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থানে মস্কোর কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, তবে বড় ক্ষয়ক্ষতি হয়নি, এটা হলো তার দাবি। এছাড়াও রাশিয়ার যে তুলা অঞ্চল রয়েছে সেখানেও হামলা হয়েছে। মস্কো থেকে 180 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কৌশলগত এই অঞ্চলে সবথেকে বড় আঘাতটি এসেছে। দেখুন, রাশিয়ান কর্তৃপক্ষ দাবি করছে এই অঞ্চল থেকেই তারা 157টি ড্রোন ভূপাতিত করেছেন। এই রাশিয়ান এই অঞ্চলটির ভেতর রাসায়নিক কারখানা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের রাশিয়ার গুরুত্বপূর্ণ রাসায়নিক উৎপাদন করা হয়। গত কয়েকদিনে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে যেইভাবে শক্তিশালী সামরিক পদক্ষেপ নিয়েছে এবং বর্তমানেও যেটা চলমান, এর পাল্টা জবাব হিসাবে রাশিয়া দৃশ্যত কার্যত বড় কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন সূত্র থেকে তেমনটা নিশ্চিত হওয়া যায় না। রাশিয়া বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, তবে কার্যত সামরিক বড় পদক্ষেপ নিচ্ছে না। দেখার বিষয়ে রাশিয়ার এখানে কৌশলটা কি, কেন রাশিয়া সামরিকভাবে অত্যন্ত নীরব ভূমিকা পালন করছে বা রাশিয়া কি করে, আগামী কয়েকদিন এই ইস্যুটিকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি যে প্রতিদিন হলেও একটি এই রাশিয়া এবং ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সামরিক অগ্রগতি হচ্ছে সেই বিষয় নিয়ে আপনাদের কিছু রিপোর্ট প্রকাশ করতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।